থাকতে থাকতেই কখন যে চোখ লেগে এসেছে তার সে জানে না। পাশেই শুধু মাথাটা রেখে শুয়েছিল, তখনই আইরাতের হাতের আঙুল নড়ে ওঠে। কয়েকবার নড়াচড়া করলে আব্রাহামের ঘুম ভেঙে যায়। কপাল কুঁচকে আস্তে করে চোখ মেলে তাকায়। দেখে আইরাতের হাত আসলেই নড়ছে, আর সে খুব দ্রুত গতিতে শ্বাস নিচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থাতেই দ্রুতভাবে নিঃশ্বাস নিচ্ছে, যেন এই তার দম আটকে যাচ্ছে। আব্রাহাম ব্যস্ত হয়ে ওঠে পড়ে আইরাতের বাহুতে হালকা করে ধরে, কয়েকবার ডাকতে লাগে, কিন্তু তার কোন সাড়া নেই। ঘাবড়ে গিয়ে দ্রুত ডক্টরকে ডাক দেয় আব্রাহাম। জোর চিল্লানোর আওয়াজ শুনে ডক্টরও ছুটে আসে। এসেই দেখে আইরাতের অবস্থা বেগতিক। চেক আপ করে। কিছু সময় পর কেবিন থেকে বের হয়ে আসে আব্রাহাম। ডক্টর, ইজ এভরিথিং ওকে? ডক্টর: মোটামুটি ম্যাম, এখনো সেরে ওঠেনি, সময় দরকার। খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার, মাথায় আঘাত পেয়েছে, ক্ষত রয়েছে। তবে চিন্তা করবেন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ডক্টর মুচকি হেসে চলে যায়। আর আব্রাহাম আবার গিয়ে আইরাতের কেবিনে বসে থাকে। যদিও এখন পেশেন্টের কেবিনে যাওয়া বারণ, তবে আব্রাহামকে কে মানা করবে, আর সাহসী বা কার আছে, তাই সে এখন গিয়ে আইরাতের পাশে বসে আছে। একদিন পার হয়ে যায়। আইরাতের এখনো জ্ঞান ফিরেনি। হাতে ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান হয়ে আছে। জ্ঞান আসতে সময় লাগবে। আব্রাহাম বলতে গেলে প্রায় সময়ই হসপিটালে থাকে। হোটেলে থাকেই না অতি প্রয়োজন ছাড়া। আর রইল কোহিনূর হীরের কথা, তো সেই ভেজাল বলতে গেলে মিটেই গেছে। আব্রাহামের কাছে যে নকল হিরে ছিল তা সে ভেঙে ফেলেছে। আসল হিরে তায়াফের সেই ব্যাগেই ছিল। আব্রাহাম মিস্টার ডজান আলবাট্রার সাথে দেখা করেছে, যদিও তিনি কিছুটা অসুস্থ এখন। আব্রাহাম তার সাথে একদম খুলে সব কথা ক্লিয়ার করে বলেছে, যা শুনে তিনি অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়েছিলেন। অবশেষে আসল হিরে আবার নিজের জায়গায় রেখে দেওয়া হয়। তবে এইবার প্যালেস পাল্টে দেওয়া হয়েছে। 2000-এর কাছাকাছি সিসিটিভি ক্যামেরা, আর গার্ডদের সংখ্যা অগণিত। হিরেকে যারা নজরে রাখে তারা বাদে যে কোন একজন সেই কক্ষে প্রবেশ করলেও মরণ ছাড়া উপায় নেই। বিষাক্ত লেজার লাইটে পড়ে ছাই হতে বাধ্য, আর গুলিতে ঝাঁঝরা। কাজটা এতটাই লুকিয়ে চুরিয়ে আর সাবধানে করা হয়েছে যে হাতে গোনা কিছু মানুষ বাদে তা কেউ জানতেই পারেনি। এখন আসল হিরে আগের ন্যায় তার সঠিক জায়গাতেই রয়েছে। সবার মতে হিরে কখনো চুরি হয়নি, আর নির্দিষ্ট জায়গায় থেকে নড়েইনি। যেমন ছিল তেমনই আছে। শুধু মাঝখানে একটা গুজব ছড়িয়েছিল ব্যাস। আর গুজবে কান না দেওয়াই শ্রেয়। এইসব ঝামেলা শেষ করে আব্রাহাম যেন এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এখন শুধু আর শুধুই নিজের পার্সোনাল লাইফে মনোযোগ দেওয়া। আব্রাহাম রাতের বেলা হসপিটালে থাকে। এমনকি ডক্টরকে বলে আইরাতের বেডের পাশে আরেকটা বেড নিয়ে, অর্থাৎ ডাবল বেড জোড়া লাগিয়ে আইরাতের পাশেই তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। আব্রাহামের এইসব কাণ্ড দেখে ডক্টর সহ বাকিরা মুচকি হাসে। কেউ কি করে এতটা বউ পাগল হতে পারে? আব্রাহামকে না দেখলে তা বুঝাই যেত না। আইরাতের যে এখন কোন হুঁশ নেই তাতে আব্রাহাম থেমে নেই। সে কেবিনে একা একাই আইরাতের পাশে বসে কথা বলে, এটা ওটা কত কথা। কিন্তু যখন তার কথার কোন উত্তর আইরাত দেয় না, তখনই যেন বুকের মাঝে এক তীব্র যন্ত্রণা অনুভব করে সে। চোখের কোণে একা একাই পানি চিকচিক করতে লাগে। তখন কান্না থামানোর জন্য আইরাতের হাতটা নিজের হাতে নিয়ে চোখ বন্ধ করে চুমু এঁকে দেয়। বাংলাদেশে কাউকেই আইরাতের এই ব্যাপারে বলা হয়নি। সেখান থেকে রোজ ফোন কল আসে। সবাই আইরাতের সাথে কথা বলতে চায়, কিন্তু আব্রাহাম এটা ওটা বলে কোন রকমে এড়িয়ে যায়। কি বলবে সে? যে আইরাত বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে শায়িত। সেখানে সবার মাঝে কান্নাকাটির রোল পড়ে যাবে, যা আব্রাহাম চায় না। তাই সে কাউকেই বলেনি। কাজে বাইরে এসেছে বলে কাটিয়ে দেয়, অনেক সময় তো ফোনই ধরে না। তারপর গার্ড এসে বলে যে বাড়ি থেকে অনেকবার ফোন এসেছে। এভাবেই দিন যাচ্ছে। 2 দিন হয়ে এলো। আব্রাহামের কষ্ট একটাই যে তার আইরাত আজ 2 দিন যাবৎ তার সাথে একটা টু শব্দও করেনি। একবার আইরাত আব্রাহামের সাথে রেগে গিয়ে মনে অভিমানের পাহাড় জড়ো করে বলেছিল যে, আব্রাহাম, আপনি রাগ করলে তো রাগারাগি চিল্লাপাল্লা করেন, তাই না? কিন্তু আমি এমন কিছুই করব না।
সবই ঠিক থাকবে, শুধু আমি আপনার সাথে কথা বলা ছেড়ে দিব। কোন কথা বলবো না আপনার সাথে, কেননা কথা বলা বন্ধ করে দেওয়ার চেয়ে বড় আর কোন শাস্তিই হয় না। আজ কেন জানি আইরাতের বলা কথাটা আব্রাহামের খুব করে মনে পড়ছে। বারবার মনে হচ্ছে যে আইরাত তার সাথে রেগে আছে, যদিও এমন কিছুই না। তার খারাপই লাগে এখানে যে আইরাত তার সাথে দুদিন হলো কোন কথা বলে না। যেই মেয়ে কিনা বকবক করতে করতে কানের পোকা খেয়ে ফেলতো। আব্রাহাম আর আইরাতকে মিসেস বকবক বলে ডাকতে পারে না। আইরাতকে আব্রাহাম একদিন জিজ্ঞেস করেছিল যে ফিউচারে আমাদের বেবি হলে তাদের নাম কি রাখবে। আইরাত প্রতিউত্তরে বলেছিল, আমাদের বেবি হলে একটার নাম রাখবো আলু, আরেকটার নাম রাখবো বোখরা। এই হলো আপনার আর আমার আলু বোখরা। এটা ভাবতেই আব্রাহাম কান্নারত অবস্থাতেই ফিক করে হেসে দেয়। আব্রাহাম শুধু সারাদিন রাত আল্লাহ আল্লাহ করে যে আইরাত যেন জলদি ঠিক হয়ে যায়। নামাজের প্রত্যেকটা মোনাজাতে আব্রাহাম খুব করে আইরাতকে চায়, খুব করে। আর সত্যি আব্রাহামের প্রার্থনায়, তার মোনাজাতে অনেকটাই শক্তি আস্থা ছিল, তাই হয়তো আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। আজ 4 দিনের মাথায় ঠেকলো আইরাত হসপিটালে। সকালে একবার এসে আব্রাহাম আইরাতকে দেখে গিয়েছে। তবে গুরুত্বপূর্ণ কিছু ক্লায়েন্ট এসেছিল, তাদের সাথে মিটিং না করলেই নয়, তাই তাকে যেতেই হয়েছে। পুরো হসপিটাল তো গার্ড দিয়ে ঘেরাও করাই, প্লাস আইরাতের কেবিনের বাইরে কমপক্ষে 8-10 জন বিশাল দেহি গার্ডকে পাহারায় রেখে দিয়ে এসেছে সে। আব্রাহাম মিটিং রুমে বসেছিল। অন্যান্য দিন তো আব্রাহাম নিজেই প্রেজেন্টেশন করে, কিন্তু আজ কিছুতেই মন নেই তার। সব কেমন ফ্যাকাশে লাগছে। এর জন্য সে কপালে হাত দিয়ে চুপ করে বসেছিল। আরেকজন যে আব্রাহামের সাথেই কাজ করে সেই প্রেজেন্টেশন করছিল। তবে একটা সময় এসে আব্রাহামকে ডাক দেয়। এই পার্টটুকু আব্রাহামকেই সামলাতে হবে, কারণ তার প্রেজেন্ট করার ধরনই আলাদা, তার মতো করে কেউ পারে না। যাই হোক, আব্রাহাম উঠে নিজের শার্টের হাতা গুটিয়ে নেয়। তারপর মনিটরিং করে একটা গ্রাফ রাখে যা বিন্যাসজনিত। তারপর ধীরে ধীরে সব বুঝিয়ে দিতে লাগে। আজ কেন জানি অন্যান্য দিনের থেকে আব্রাহামের কণ্ঠস্বর বেশ গম্ভীর। আব্রাহাম প্রেজেন্ট করছিল, আধা ঘন্টা যেতে না যেতেই তার ফোন বেজে ওঠে। সে হাত দিয়ে নিজের চোখ চেপে ধরে। মেজাজটাই বিগড়ে গেল। কাজের সময় ফোন এলে কি যে মেজাজ খারাপ হয়। একজন গার্ড দ্রুত ফোন কাটার ট্রাই করে। ফোন কেটে যায়, তবে তারপর পরই আরো লাগাতার দুবার ফোন বেজে ওঠে। গার্ডকে ইশারা করতেই সে ফোন তার কাছে নিয়ে আসে। ফোন ধরে হ্যালো বলতেই ওপর পাশ থেকে যা শুনে তাতে আব্রাহামের সবকিছু যেন কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। বুকের ধুকপুকানি ক্রমশ বেড়ে গেছে। মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। সবাই আব্রাহামের এমন রিয়েকশন দেখে চুপ করে আছে। সবাই ভেবেছে যে আবার হয়তো কোন একটা গন্ডগোল পেকেছে। আব্রাহাম সবকিছু ছেড়ে ছুড়ে ফোনটা দ্রুত গার্ডের হাতেই ধরিয়ে দিয়ে চেয়ারের ওপর থেকে নিজের জ্যাকেট টানিয়ে কোন রকমে বের হয়ে পড়ে কনফারেন্স রুম থেকে। বড় কাচের গ্লাস ঠেলে বাইরে এসে জ্যাকেট পরতে পরতেই ইদ্দে দৌড়। সবাই আব্রাহামের দিকে তাকিয়ে আছে। আব্রাহামকে এভাবে বাইরে আসতে দেখে গার্ড দ্রুত গাড়ির দরজা খুলে দেয়। ড্রাইভিং সিটে বসে সাই করে চলে যায় আইরাতের হসপিটালের উদ্দেশ্যে। সে এক প্রকার ছুটছে, যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছে যায়। এভাবে তড়িঘড়ি করে তাকে যেতে দেখে সবাই জলদি করে সাইড দিচ্ছে আর অবাক হয়ে তাকিয়ে আছে। অবশেষে পাগলের মতো দৌড়ে আইরাতের কেবিনের সামনে থামে। হাঁপাতে হাঁপাতে আস্তে করে কেবিনের দরজা মেলে দাঁড়ায়। বেকুল দৃষ্টিতে সামনে তাকায়। আর তাকাতেই পৃথিবীর সব শান্তি যেন সব একসাথে ভর করে বসে তার মনে। আইরাত বেডের ওপর সজ্ঞানে বসে আছে। গায়ে হসপিটালের ড্রেস, মাথায় ব্যান্ডেজ করা, তবে হাত থেকে সুই খুলে দেওয়া হয়েছে। আশেপাশে বেশ কিছু নার্স আর ডক্টর দাঁড়িয়ে আছে। তারা হাসিমুখে আইরাতের সাথে কথা বলছে, কিন্তু আইরাত মুখে কোন হাবভাব ছাড়া বসে আছে। শুধু তাদের কথা শুনে যাচ্ছে। দরজা খোলার শব্দ পেয়ে সবাই দরজার দিকে তাকায়। আইরাত আস্তে আস্তে করে তাকিয়ে দেখে আব্রাহাম দাঁড়িয়ে আছে। মুখে তার অস্থিরতার ছাপ স্পষ্ট। কিছুটা হাঁপাচ্ছে। আব্রাহামকে দেখে সব নার্সরা কেবিন ছেড়ে চলে যায় আর ডক্টর আব্রাহামের কাছে এসে মিষ্টি হেসে বলে, ডক্টর নিন স্যার, আপনার প্রাণভোমরা আপনার কাছে ফিরে এসেছে।
এই বলেই ডক্টর সেই স্থান ত্যাগ করে। আর আব্রাহাম আবার সামনে তাকায়। শুকনো কিছু ঢোক গিলে ধীর পায়ে আইরাতের দিকে এগোতে লাগে। আইরা তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। আব্রাহাম গিয়ে আইরাতের কাছে তার সামনে বসে পড়ে। আইরাত আব্রাহামের সারা মুখটা একবার দেখে নেয়। যেমন ছিল তেমনই আছে, সবই ঠিক আছে, তবে আগে যে আব্রাহামের মুখে একটা বেলাগাম হাসি লেগে থাকতো তা কিঞ্চিত পরিমাণ কমে এসেছে। আইরাত ছোট করে একটু হেসে বলে, আইরাত, ব্যাগ জামাইজান। আইরাতের এটা বলতে দেরি, কিন্তু আব্রাহামের তাকে নিজের সবটুকু দিয়ে জড়িয়ে ধরতে দেরি না। আব্রাহাম একদম তাকে নিজের বুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সে আর চোখ খুলে না। চোখ খিচে বন্ধ করে রেখেছে আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে হাজারো অশ্রুবিন্দু। থেকে থেকে কেঁপে উঠছে আব্রাহাম। আইরাতের কাঁধের অংশের জামাটুকু এক নিমিষেই ভিজে যায় আব্রাহামের চোখের পানিতে। বুঝল সে অনেক পরিমাণে কাঁদছে। আইরাত নিজেও হাত আস্তে করে তার পিঠের ওপর রেখে দেয়। আব্রাহাম যেন নিজের জীবনটাই হাতে পেয়ে গেছে আইরাতকে পেয়ে। আইরাত, আপনি কি ভেবেছিলেন আমি এত জলদি আপনাকে ছেড়ে চলে যাব? এখনো আপনাকে ঝালানো বাকি, আপনার জীবন পুরো তেজপাতা বানানো বাকি, আমাদের আলু বোখরা হওয়া বাকি, আপনার সাথে আমার বৃদ্ধ হওয়া বাকি। তাই আমি আল্লাহকে বললাম যে, আল্লাহ লাস্ট একটা সুযোগ দাও না, এবারের যাত্রায় বাঁচিয়ে দাও। তাই তিনি আমার কথা শুনে নিলেন আর আমায় আবার আপনার কাছে পাঠিয়ে দিলেন। আব্রাহাম, আমি আর কিচ্ছু জানি না, শুধু একটা কথাই বলবো যে আমি মরে যাব রে আইরাত। তোকে ছাড়া মরণ হবে আমার। বেবি গার্ল, তুমি জানো না আমি কত করে চেয়েছি তোমাকে। আমি পাগল হয়ে গিয়েছিলাম। বাড়িতে কাউকেই এইসবের ব্যাপারে কিচ্ছু বলিনি, কাউকেই না। কি করে যে সব সামাল দিয়েছি আমি। এদিকে তোমার চিন্তায় কিচ্ছু করতে পারতাম না, অন্যদিকে বাকি সবাই। আমি সত্যি আধমরা হয়ে গিয়েছিলাম। কত ভয় পেয়েছিলাম আমি। আইরাত, ওরে তাই নাকি? আমার মাফিয়া জামাইও যে ভয় পায় তা তো জানা ছিল না। আব্রাহাম, শুধুমাত্র তোমাকে নিয়েই। আইরাত, আব্রাহাম কান্না করবেন না প্লিজ। আপনাকে এটা মানায় না, একটুও না। আমি আছি তো, এই দেখুন আমি একদম ঠিক আছি। আপনার কাছে আর আপনারই আছি। আব্রাহাম, না ঠিক নেই। চোখের নিচে দেখো কেমন কালো দাগ পড়েছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, ফুটবল অনেক তুমি। শুকিয়ে গেছো তুমি, যা আমার একদমই পছন্দ না। গলার স্বর কেমন মিলিয়ে গেছে। আইরাত, সমস্যা নেই, আপনি আছেন তো, এখন ঠিক হয়ে যাব আমি। আব্রাহাম, বাড়ি চলো, আমি আজই তোমাকে নিয়ে যাব আমার সাথে করে। আইরাত, আব্রাহাম, আব্রাহাম শুনুন, পাগলামো করবেন না, আমি আছি তো। আব্রাহাম আবার আইরাতকে জড়িয়ে ধরে, যেন ছাড়তেই চাচ্ছে না। ডক্টর এসে দরজাতে নক করে। আব্রাহাম এবার তার সাথে কথা বলে। আব্রাহাম, ডক্টর, আমি আইরাতকে বাড়ি নিয়ে যাব। ডক্টর, আসলে স্যার আমার মতে ম্যামকে আরো 2-1 দিন হসপিটালেই থাকতে দেওয়া উচিত। কারণ আজ 4 দিন পর ম্যামের জ্ঞান ফিরেছে। এখনই আবার এইসব যানবাহনে ওঠা ঠিক হবে বলে মনে হয় না। যদিও রাস্তা স্বল্প, কিন্তু আমার মতে এখন উচিত না। শারীরিক ব্যাপারের সাথে সাথে একটা মানসিক ভারসাম্য বলেও কথা আছে। আর আপনি কেন চিন্তা করছেন? ম্যামের এখানে কোন প্রকার কোন কমতিই আমরা হতে দিব না। তাই বলছি যে স্যার, এখানে ম্যাম 2-1 দিন আরো থাক। আব্রাহাম, ওকে ফাইন। ডক্টর চলে যায়। আব্রাহাম এবার আইরাতের কপালে, গালে, নাকে, চোখে, মুখে, ঠোঁটে, থোতায়, ঘাড়ে, অর্থাৎ এমন কোন জায়গা নেই যে বাকি রাখেনি। সব জায়গায় পাগলের মতো করে চুমু দিয়ে দেয়। তারপর আবার আইরাতকে নিজের বুকের সাথে লাগিয়ে ধরে। আব্রাহামের কি যে শান্তি লাগছে আইরাতকে ফিরে পেয়ে। এখন থেকে শুরু হবে আইরাতের ওপর আব্রাহামের লাভ কেয়ার। আইরাত এখনো হসপিটালেই আছে। তাকে আরো কিছুদিন এখানেই থাকতে হবে। আব্রাহাম আগে থেকে যেন এখন আরো কাজ কম করে। নিজের সব সময়টুকু আইরাতকে দেয়। সকালে আইরাতকে ঘুম ভেঙে উঠানো থেকে শুরু করে রাতে আবার ঘুম পাড়ানো পর্যন্ত সব কাজ আব্রাহাম নিজে করে। আইরাতকে 1 মিনিটের জন্য একা ছাড়ে না সে, নিজে থেকে দূরে রাখে না। আজও তার ব্যতিক্রম নয়। সাত সকালেই আব্রাহাম এসে পড়েছে হসপিটালে। এসেই সোজা আইরাতের কেবিনে চলে যায়।
গিয়ে দেখে আইরাত আজ উঠে গিয়েছে তার আসার আগেই। আইরাতের পাশে একজন নার্স বসে আছে। ফ্রেশও হয়ে গিয়েছে সে। আব্রাহামকে আসতে দেখে আইরাত মুচকি হাসে। আব্রাহাম নিজের শার্টের হাতা গুটিয়ে নিয়ে আইরাতের পাশে বসে পড়ে। নার্স তখন উঠে চলে যায়। আব্রাহাম, বেবি গার্ল, আইরাত, আচ্ছা আপনি যে এত সময় এখানে আমার কাছে থাকেন, ওদিকে আপনার কাজকে সামলায়? আব্রাহাম, কাজ বলতে আর কি, এখানে এতগুলো ক্লায়েন্ট আছে তারাই সব সামলায়। আর দেশে তো রাশেদ ম্যানেজার, অয়ন কৌশল সবাই আছে। চিন্তা কিসের? আইরাত, হুম বুঝলাম। আইরাতের কেবিনে টিভি লাগানো ছিল, সেখানেই তাকিয়ে তাকিয়ে আইরাত কার্টুন দেখছে। আব্রাহাম তার চোখ অনুসরণ করে সেদিকে তাকায়। আব্রাহাম, আচ্ছা খেয়েছো তুমি? আইরাত, না। আব্রাহাম, হুমম। আব্রাহাম নার্সকে বলে এক বাটি সবজির স্যুপ নিয়ে আসে। স্যুপের বাটি নিয়ে বসতেই আইরাত তা দেখে নিজের নাক মুখ সব কুচকিয়ে ফেলে। আব্রাহাম, এমন করে লাভ নেই সোনা, হা করো জলদি জলদি। আইরাত, আচ্ছা শুনুন না, আমি না আসলে খাবো না। মানে সিরিয়াসলি সবজির স্যুপ? ঈশ্বর, সেগুলো নাকি মানুষ খায়? আব্রাহাম, না গরু ছাগলে খায়। আইরাত, আসলেই তাই। আব্রাহাম, তোত্তারামি বাদ দিয়ে হা করো তো। আইরাত, খাবো না। আব্রাহাম, এরপর দুধ খাবে 1 গ্লাস, হা করো। আইরাত, আব্রাহাম, এই মেয়ে। আইরাত, আমার মাথা ঘোরাচ্ছে এখনই। আব্রাহাম, কিন্তু আমি তো তোমার সাথে এখন তেমন কিছু করলাম না। মাথা ঘোরানো, টক খেতে ইচ্ছে তো করবেই, কিন্তু কিছুদিন পর। আইরাত, চুপ করেন। বেশরম পোলা। আব্রাহাম, বেশরম পোলার এখনো অনেক বেশরম গিরি করা বাকি আছে জান, তবে তার আগে তুমি জলদি জলদি ঠিক হয়ে যাও। এবার হা করো। আইরাত, আমার সত্যি খুব বাজে লাগছে খেতে। আব্রাহাম এবার তার হাত থেকে সুপের বাটিটা রেখে দিয়ে দুহাত ভাঁজ করে সরু দৃষ্টিতে আইরাতের দিকে তাকায়। আইরাত তো চুপসে গেল। আব্রাহাম, খাবে না তুমি? আইরাত, না। আব্রাহাম, কি বললা? আইরাত, না মানে। আব্রাহাম, আবার বলো। আইরাত, আসলে। আব্রাহাম, কি বললি আরেকবার বল। আইরাত, আমি খাবো খাবো, আমি খাবো। আব্রাহাম, এইবার এসো লাইনে। আব্রাহাম চামচ দিয়ে আইরাতকে খাইয়ে দিতে লাগে। খেতে খেতে হঠাৎ টিভিতে একটা নিউজ ব্রেকিং হিসেবে দেখায়। টিভিতে জার্নালিস্টের চিল্লানোতে আইরাত সেদিকে তাকায়। নিজের কথা মনে পড়ে যায়। সেও তো এই কাজেই নিযুক্ত ছিল। আব্রাহাম খাইয়ে দিচ্ছিল আইরাতকে, তখনই নিউজ আসে চেলাপেলা সহ তায়াফের জঘন্য রকমের মৃত্যুর। টিভিতে তাদের লাশও দেখানো হয়েছে। আর এগুলো গত 2-3 দিন যাবৎ লাগাতার দেখিয়েই যাচ্ছে। টিভিতে এগুলো দেখেই আইরাত তার চোখ সরিয়ে নেয় দ্রুত। ঈশ্বর, কি বিভৎস দৃশ্য! আব্রাহাম জলদি হাতে রিমোট নিয়ে টিভি বন্ধ করে দেয়। তবে আইরাত অবাক তায়াফের লাশ দেখে। আব্রাহাম, বেবি গার্ল, জাস্ট ইগনোর দ্যাট। আইরাত, আব্রাহাম, আব্রাহাম, হুমম। আইরাত, সত্যি একটা কথা বলুন তো। আব্রাহাম, হুমম। আইরাত, আপনি এদেরকে মেরেছেন তাই না? আব্রাহাম, হ্যাঁ। আইরাত, কেন মারলেন? আব্রাহাম আইরাতের দিকে তাকায়। আইরাত, না মানে কি করেছিল তারা আর তায়াফ তো? আব্রাহাম, আগে তুমি আমায় বলো যে তুমি কি তায়াফকে চিনতে? আইরাত, হ্যাঁ চিনতাম বলতে হোটেলেই কয়েকবার দেখা হয়েছে এই যা। আব্রাহাম, তোমাকে চিনতো? আইরাত, হ্যাঁ হয়তো। আব্রাহাম, কোহিনূরের আসল চোর সেই ছিল। আইরাত, কি? আব্রাহাম, হ্যাঁ। আর তুমি যে তায়াফ নামে কাউকে চেনো তা আমাকে আগে বলনি কেন? আইরাত, আমি ভেবেছিলাম যে কোন কাজের না, তাই আর কি। আব্রাহাম, তোমায় আগেই বলেছিলাম আমি যে এখানে কোন এক পিঁপড়ের সাথেও তোমার দেখা হলে আমাকে আগে বলবে। তুমি বলনি। আইরাত, সরি জামাইজান। আর আসলে মাথা থেকেই বের হয়ে গিয়েছিল আমার। তো এই কোহিনূরের জন্যই আপনি মেরেছেন ওকে? আব্রাহাম, শুধু তাই না। আইরাত, তাহলে? আব্রাহাম, আমার জিনিসে নজর দিলে মারবই তো, তাই না? আইরাত বুঝল ব্যাপারটা। আইরাত, তাই এত বাজেভাবে মারবেন আপনি? আব্রাহাম, তাও তো কম হয়েছে। আইরাত, কিন্তু আব্রাহাম, চুপ। আব্রাহাম আইরাতকে খাইয়ে দেয়।
কিছুক্ষণ পর ডক্টর আসে আইরাতের মাথার ব্যান্ডেজ খুলে দিবে বলে। আইরাত সোজা হয়ে বসে আর আব্রাহাম তার পাশে দাঁড়িয়ে পড়ে। ডক্টর খুব সাবধানে আইরাতের মাথার ব্যান্ডেজের এক পাশে কাঁচি দিয়ে কেটে ফেলে, তারপর তা আস্তে আস্তে করে খুলে ফেলে। হালকা মাথাটা চক্কর দিয়ে ওঠে, তবে তা নর্মাল ছিল। ইনশাআল্লাহ কিছুদিনের মাঝেই আইরাত সুস্থ হয়ে যাবে। হালকা পাতলা কিছু ক্ষত থাকবে, যেগুলো প্রপার কেয়ার আর মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। আব্রাহাম, ঠিক আছো? আইরাত, হ্যাঁ একদম। আব্রাহাম, হুম মম। আইরাত, জামাইজান আমরা বাড়ি কবে যাব? আব্রাহাম, আগামীকালই বেবি গার্ল। আইরাত, না আমরা দেশে কবে যাব? আব্রাহাম, কিছুদিন পরই। বাট একটা জিনিস। আইরাত, কি? আব্রাহাম, আমাদের হানিমুন তো হলো না। আইরাত চুপ করে বসে থাকে। আইরাত, যা যা হলো এই এত দৌড়ঝাঁপের মাঝে আবার হানিমুন? আব্রাহাম, হ্যাঁ। আচ্ছা দেশে যাই, তারপর দেখা যাবে। আইরাত, হুমম। এভাবেই সেই দিনটা গেল। রাতে আব্রাহাম আইরাতের পাশেই থেকে যায়। পরের দিন সকাল হলে আব্রাহাম সব নার্সদের বলে কিছুক্ষণের জন্য বাইরে যায়। কয়েক ঘন্টা পর আবার হসপিটালে এসে পড়ে। এসে দেখে আইরাত বসে আছে। নার্সদের সাথে কেমন তেড়ে তেড়ে কথা বলছে সে। ব্যাপারটা আব্রাহাম বুঝতে পারে। আইরাতের ড্রেস চেঞ্জ করতে হবে আর সে নার্সদের হাতে তা করাবে না। আব্রাহাম ইশারা দিয়ে সব নার্সদের কেবিন থেকে বের হয়ে যেতে বলে। তারা বাইরে বের হয়ে আসে। আব্রাহাম গিয়ে আইরাতের সামনে বসে পড়ে। আব্রাহাম, কি হয়েছে বেবি গার্ল? আইরাত, কিছু না। আব্রাহাম, ড্রেস কেন চেঞ্জ করছো না? আজ তো আমরা বাসায় যাব, তাই না? আইরাত, আমার ভালো লাগে না। আব্রাহাম একক্ষণ দম ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। কেবিনের জানালার বড় পর্দাগুলো ভালোভাবে টেনে দিয়ে আসে। তারপর আইরাতের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে একটা ব্যান্ড দিয়ে তার চুলগুলো বেঁধে দেয়। কিছু না বলেই আইরাতের পরনের জামার পেছনের বাটন খুলে দিতে লাগে। ভরকে গিয়ে আইরাত তড়িঘড়ি করে বলে ওঠে, আইরাত, আপনি করছেন কি? আব্রাহাম, তো বাসায় কি আমি এখন তোমাকে হসপিটালের ড্রেস পরিয়ে নিয়ে যাব? আইরাত, না। আব্রাহাম, তাহলে চুপ করে বসে থাকো আর যা করছি তা আমায় করতে দাও। আইরাত চুপ হয়ে যায়। আব্রাহাম আইরাতের জামার বাটন খুলে দুপাশে কাঁধ থেকে নামিয়ে দেয়। আব্রাহামের চোখ যায় আইরাতের কোমল কাঁধ পিঠের ওপর। সাদা চামড়ায় কেমন একটা কালচে দাগ রয়েছে। একটাই। আব্রাহাম তার ওপর হাত দিয়ে হালকা ভাবে ছুঁয়ে দেয়। আইরাতের কেমন যেন লাগে। তার ভয় যদি ক্ষত আব্রাহামের হাতে লাগে। সে চায় না তার জন্য আব্রাহামের কিছু হোক। আইরাত, আব্রাহাম প্লিজ ধরবেন না। আব্রাহাম আইরাতের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়ে বলে ওঠে, আব্রাহাম, আমি ধরবো, আমি ছুবো, সব আমিই করব। তাতে তোমার কি? এই বলেই আব্রাহাম আইরাতের ক্ষতস্থানে গাঢ় চুমু এঁকে দেয়। আইরাতের ড্রেস চেঞ্জ করে একটা ঢোলাঢোলা লম্বা জামা পরিয়ে দেয়। হাতে সুই লাগানো ছিল, সেটা ডক্টর এসেই খুলে দিয়েছে, যদিও কিছুটা ব্লাড বের হয়েছে তাতে। আইরাতের যাবতীয় সব জিনিস গার্ডকে দিয়ে গাড়িতে তুলে নিয়েছে আব্রাহাম। আইরাত ভালোভাবে হাঁটতে পারে না, এর জন্য ডক্টর শুধু বলেছিল যে আইরাতকে হুইল চেয়ারে বসিয়ে তারপর নিয়ে যেতে। আল্লাহ, ডক্টরের এটা বলতে দেরি, কিন্তু ডক্টরের গোষ্ঠী উদ্ধার করতে দেরি না আব্রাহামের। আইরাত খুব কষ্টে আব্রাহামকে সামলিয়েছে, ঝামেলা করতে মানা করেছে। আব্রাহামের মতে, আমার বউকে হুইল চেয়ারে বসানোর কথা মুখে তো দূর, মাথায়ও আনার সাহস হলো কি করে তোর? আইরাত সত্যি খুব কষ্টে সামাল দিয়েছে তাক্কো। আব্রাহাম আইরাতকে পাজাকোলে তুলে নেয়। আইরাতও আব্রাহামের গলা জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকে। আব্রাহাম যে আইরাতকে এত বড় হসপিটালের মাঝ দিয়ে কোলে করে নিয়ে আসছে, সবাই তাকিয়ে ছিল তাদের দিকে। তাতে আব্রাহামের কি, সে তার মতো করেই যাচ্ছে। আইরাতকে বাইরে এনে গাড়িতে তুলে নেয়। তারপর আবার নিজের বাড়ি। তাদের সেই বাড়ি যা আব্রাহাম শুধুমাত্র তার আর আইরাতের জন্য নিয়েছিল। তাদের স্বপ্নের বাড়ি। সেখানে টাফি সফটিও আছে। আজ এতদিন পর নিজের বাড়ি যাচ্ছে তারা। হয়তো কিছুদিন পর নিজের দেশের মাটিতেও পা রাখা হবে তাদের। সাদা পর্দা ভেদ করে রোদের মিষ্টি আলো মুখের ওপর আছড়ে পড়তেই কপাল জোড়া খানিক কুঁচকে ফেলে আইরাত। চোখগুলো মেলে তাকায়।
নিজের দিকে তাকাতেই দেখে শুধু একটা ফ্রক পরে বুক অবধি চাদর টেনে শুয়ে আছে সাদা ধবধবে বিছানায়। পাশে তাকিয়ে দেখে কেউ নেই। হালক বাতাস এসে রুমের পর্দাগুলো নাড়িয়ে দেয়। আস্তে করে একটু উঠে বসতে ধরে কিন্তু পারে না। তখনই আব্রাহাম আসে হাতে একটা ব্রেকফাস্টের ট্রে নিয়ে। আব্রাহাম, আরে আরে দাঁড়াও, আমি আসছি তো। আব্রাহাম এসে আইরাতকে ধরে আস্তে করে উঠিয়ে বসিয়ে দেয়। তার পিঠের পিছে একটা বালিশ রেখে দিয়ে হেলান দিয়ে বসায়। আব্রাহাম ব্রেকফাস্টের ট্রেটা এনে এক সাইড দিয়ে রেখে দেয়। আইরাতের সামনে আসা খোলা চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দেয়। সে এক মনে আব্রাহামের দিকে তাকিয়েই আছে। আব্রাহাম আইরাতের কাছে এগিয়ে গিয়ে মাথার পেছনে হাত দিয়ে কপালে চুমু দিয়ে দেয়। আইরাতও আব্রাহামের চুলগুলো এলোমেলো করে দেয় হাত দিয়ে। তবে হঠাৎ বসে থাকতে থাকতেই আইরাত কপাল কুঁচকে মাথার আশে হাত দিয়ে দেয়। আব্রাহাম তো হাইপার হয়ে গেল। আব্রাহাম, বেবি গার্ল, আর ইউ ওকে? মাথায় ব্যথা করছে? আইরাত, না না, ঠিক আছি আমি। আব্রাহাম, হুমম, আচ্ছা খেয়ে নাও। আইরাত তাকিয়ে দেখে ট্রেতে ডিম, দুধ, কলা, জুস আর স্যুপ। যা দেখে আইরাত মুখটা ভেটকিয়ে দেয়। আব্রাহাম, মুখের এই অবস্থা কেন? গম্ভীর ভাবে। আইরাত, জুস আর কলা পর্যন্ত ঠিক আছে, আর বাকিগুলো কেন? আব্রাহাম, এগুলো সব মাথায় ঢালবো তো, তাই আর কি। আইরাত, এহ। আব্রাহাম, হ্যাঁ। আইরাত, কিন্তু আমি তো এগুলো। আব্রাহাম, তুমি এগুলো খাও না কি? তাই তো। আইরাত, অবশ্যই। আবার জিগায়। আব্রাহাম, কিন্তু এগুলো এখন তোমার দরকার বেবি। আইরাত, আব্রাহাম, আমি বলতে পারবো না যে আমার এগুলো কি পরিমাণ বিরক্তি লাগে খেতে। আপনি বুঝেন না কেন? আমার কি কি পছন্দ আপনি জানেন না। আব্রাহাম দেখলো আইরাত রেগে যাচ্ছে। আব্রাহাম, আচ্ছা আচ্ছা, কুল ডাউন। রেগো না। লিসেন, ডিম সিদ্ধ খেতে হবে, দুধও খেতে হবে, আর সুপও। এগুলোতে ক্যালসিয়াম, আয়রন আছে। মোট কথা তুমি শুকিয়ে গেছো এই কয়েকদিনে, যা আমার মোটেও ভালো লাগে না। এখন আমি তোমাকে খাওয়াবো আর গোলুমলু বানিয়ে ফেলবো। আইরাত, আব্রাহাম, মুখ খুলো। আইরাত, আচ্ছা এগুলো কি আপনি রান্না করেছেন? আব্রাহাম, অবশ্যই। আবার জিগায়। আব্রাহাম জাস্ট আইরাতকে হাসানোর জন্য বলেছে, আর আইরাতও আব্রাহামের কথা শুনে খিলখিল করে হেসে দেয়। আব্রাহাম স্যুপ আইরাতের মুখে তুলে খাইয়ে দিচ্ছে, আর আইরাত হাতে জুস নিয়ে বসে আছে। আইরাত, আপনিও খান। আব্রাহাম, হুমম। আব্রাহাম আইরাতকে অর্ধেক জুসটুকু খাইয়ে দিয়ে তারপর নিজে খেয়ে নেয়। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আব্রাহাম আইরাতের এই বাড়িতে কোন স্টাফ নেই। একটা স্টাফও নেই। বাসায় শুধুমাত্র 2 জন। গার্ড প্রচুর পরিমাণে রয়েছে, তবে সব বাড়ির বাইরে আর চারিপাশে। আব্রাহাম চায় না যে তার আর আইরাতের এই বাসায় তাদের দুজন ছাড়া অন্য কেউ থাকুক। খাওয়ানো শেষে ট্রেটা হলরুমে রেখে আসে। তারপর রুমে এসে দেখে আইরাত বিছানাতে থেকে নামার ট্রাই করছে। আব্রাহাম এবার একটু ধমক দেয়। আব্রাহাম, আসলেই বেশি বুঝো তুমি। আইরাত, আব্রাহাম, কি? আমি কি নেই নাকি? বলে যে গেলাম যে আমি আসছি, একা নামবে না, মাথা ঘুরে পড়ে যাবে। ঘাড় তোত্তারা মেয়ে। আব্রাহাম এসে আইরাতকে কোলে তুলে নেয়। ওয়াশরুমের কাছে গিয়ে পা দিয়ে দরজা খুলে দেয়। তারপর ভেতরে গিয়ে বড় আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে আইরাতের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেয়। আইরাত আস্তে আস্তে ব্রাশ করছে, আর আব্রাহাম তার মাথার চুলগুলো উপরে বেঁধে দেয়। অবশেষে ফ্রেশ হয়ে এসে পড়ে গায়ে বাথরব জড়িয়ে রুমে এসে পড়ে আব্রাহাম খেয়াল করে আইরাতের চুলের আগাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। একটা টাওয়াল হাতে নিয়ে আব্রাহাম দ্রুত আইরাতের চুলগুলো প্যাঁচিয়ে দেয়। আব্রাহাম, এই মেয়ে। আইরাত, কি হইছে? আব্রাহাম, আমি বহুত ভালোবাসি তরে। আইরাত, আপনি কি শুরু করলেন? আব্রাহাম, না মানে অনেকদিন যাবত না গ্রামীণ ভাষায় কথা বলি না তো, সো ভাবলাম যে নিজের বউয়ের সাথে একটু ট্রাই করি, এই আর কি। আইরাত, সত্যি বলতে কি আপনি যখন মাঝে মাঝে আপনার শার্টের হাতা গুটাতে গুটাতে গ্রাম্য ভাষা বলেন না তখন? আব্রাহাম, হুমম, তখন? আইরাত, আপনাকে কি যে ভালো লাগে। আব্রাহাম, সিরিয়াসলি? আইরাত, হ্যাঁ। আব্রাহাম, বলি। আইরাত, আচ্ছা আচ্ছা। আব্রাহাম, আহাম, আহাম, এই মাইয়া হুনো,
মুই না তোমারে বহুত ভালাবাসি বুঝছনি। মোরে জীবনেও ছাইরা যাইও না বুঝলা, নয়তো মুই টাস কইরা পইরা টুস কইরা মইরা জামু। হের লেইগা মোরে থুইয়া কখনো কোনোদিন যাইও না। হ্যাঁ। আইরাত আর কি বলবে, আব্রাহামের কথা শুনে সে হাসতে হাসতে শেষ। আব্রাহাম এত বেশি সিরিয়াস ভাবে নিয়ে নিবে তার কথা ভাবেইনি। তবে আব্রাহামের মুখে এমন কথা হুট করেই, এটা অবাক করা বিষয়। আইরাত যেন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানার ওপর। আইরাতের অবস্থা দেখে এবার আব্রাহামও ফিক করে হেসে দেয়। আইরাত, সত্যি সেই ছিল। আপনি এভাবে গ্রামের ভাষা পারেন তা জানা ছিল না আমার। আব্রাহাম, এখন জেনে নাও। আইরাত, এ চৌধুরী। আব্রাহাম, হুম্মম। আইরাত, আলাভু। আব্রাহাম, লাভ ইউ টু। এবার ড্রেস চেঞ্জ করে নাও জলদি। আইরাত, হুমম। আচ্ছা, আমরা কি আর সেই আগের হোটেলে যাব না? আব্রাহাম, না, আমরা এখানেই কিছুদিন থেকে তারপর দেশে চলে যাব। আইরাত, হুমম। তো চলুন না আজকালের মাঝেই চলে যাই। আব্রাহাম, মাথা খারাপ নাকি? তোমাকে নিয়ে এখন ট্রাভেল করব না। আর বড় কথা হচ্ছে বাড়ির কাউকেই আমি জানাইনি যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমি সত্যিই কাউকে এটা জানাতে চাচ্ছি না। তা আগে হোক বা পরে। আইরাত, ও আচ্ছা। আইরাতকে আয়নার সামনে বসিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিচ্ছে আব্রাহাম। তখনই দৌড়ে দৌড়ে টাফি সফটি আসে। এসেই আইরাতের পায়ের কাছে নিজেদের গা ঘেঁষতে লাগে। তাদের কোলে তুলে নেয়। আইরাতের কোলে পরম আবেশে তারা শুয়ে থাকে। এভাবেই বেশ সময় চলে যায়। এক সময় বিকেলের বেলা নেমে আসে। আব্রাহাম হাতে একটা বই নিয়ে পড়ছে। আইরাত আব্রাহামের কোলে হাত পা গুটিয়ে শুয়ে আছে আর তার কোলেই টাফি সফটি। তাদের বড় বড় সাদা লোমগুলোতে আইরাত হাত বুলিয়ে দিচ্ছে। আইরাত, এই চৌধুরী। আব্রাহাম, হুম্মম। আইরাত, আমার। আব্রাহাম, ভালো লাগছে না, বোরিং লাগছে তাই তো? আইরাত উঠে বসে পড়ে। আইরাত, আপনি কি করে জানলেন? আব্রাহাম, হুমম, আমি জানবো না তো কে জানবে? আচ্ছা এবার উঠো দেখি। আইরাত, কোথায় যাব? আব্রাহাম, দুচোখ যেদিকে যায়। আইরাত, উফ আবার। আব্রাহাম আইরাতকে একটা ছোট বেবি ব্যাগ পরিয়ে দেয়। সেখানে সে টাফি সফটিকে কোলে তুলে নেয়। মনে হচ্ছে এরাই বেবি। একটা সাদা লম্বা জামা পরে চুলগুলো ছেড়ে দিয়ে বুকের কাছে একটা বেবি ব্যাগ নিয়ে টইটি করে ঘুরছে আব্রাহামের পেছনে পেছনে। আর আব্রাহামও একটা সাদা শার্ট পরে নেয়। আশেপাশে সব করিডোরের দরজাগুলো খুলে দিয়ে আসে। আইরাতকে নিয়ে বাইরের দরজা খুলে চলে যায়। আইরাতকে বেশি দৌড়ঝাঁপ বা লাফালাফি করতে মানা করেছে। কিন্তু কে শুনে কার কথা? আব্রাহাম। আইরাত একদম লাফাবে না। আইরাত, আমি তো লাফাবো। আব্রাহাম, পুরোপুরি সুস্থ হওনি তুমি বেবি গার্ল, এর জন্য বলেছি। আইরাত একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। আইরাত, এই চৌধুরী, কোথায় যাব আমরা? আর প্লিজ এবার বলবেন না যে যেদিকে দুচোখ যায়। আব্রাহাম, ওকে ফাইন। আব্রাহাম আইরাতকে নিয়ে হাঁটতে লাগে। হেঁটে যেতে যেতেই একদম খোলা একটা জায়গায় এসে পড়ে। এখানে মাথার ওপরে রয়েছে নীল সাদার সংমিশ্রণের বিশালতার আকাশ, মাটির ওপরে হরেক রকমের ফুল। বৃহৎ আকারের এক ফুলের বাগান। দেখে এমন মনে হয় যে কেউ আবেশে রং তুলি দিয়ে রাঙিয়ে রেখে দিয়েছে, যা ফুলের বাগান হিসেবে আমরা দেখতে পাচ্ছি। বাগানের ঠিক মাঝেই আব্রাহাম তার আইরাতকে নিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম, পছন্দ হয়েছে? আইরাত, না। আব্রাহাম কপাল কুঁচকে ফেলে। আব্রাহাম, আসলেই পছন্দ হয়নি? আইরাত, আমার সব পছন্দ, ভালো লাগা, ভালোবাসা সবই তো আপনাকে ঘিরে জামাইজান। তাহলে সেখানে এগুলোকে কিভাবে পছন্দ হবে বলুন? আব্রাহাম নিজের মাথা আইরাতের মাথার পাশে হালকা করে ঠেকিয়ে দিয়ে হেসে ওঠে। আইরাতের কানের নিচে চুমু এঁকে দেয়। এক দমকা বাতাস এসে আইরাতের চুলগুলো উড়িয়ে নিয়ে যায় আর দিয়ে যায় এক সজীবতার ছোঁয়া। আইরাতের কোলে কুকুর ছানা দুটো খুশিতে গদগদ হয়ে যায়। তারা আব্রাহাম আইরাতকে একসাথে দেখলেই হেসে দেয়। আব্রাহাম তার হাত দিয়ে আইরাতের পেটে আর কোমরে জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রেখে দেয়। আইরাতের মুখে ফুটে ওঠে গাঢ় হাসি। এভাবেই তাদের প্রেমময় মুহূর্তটা কেটে যেতে লাগে। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে, ক্ষণিক আলোকে আখির পালকে, তোমায় যবে পাই দেখিতে।
ওহে, হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে, আশ না মিটিতে হারাইয়া ফি, পলক না পড়িতে হারাইয়া, হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ব্যাস এইটুকু বলেই নিজের পাশে গিটারটা রেখে দিয়ে আইরাতের দিকে তাকায় আব্রাহাম। আর আইরাত তার ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে রেখেছে। বিকেলের গোধূলি লগ্ন এখন। আকাশে লাল কমলার মধুর সংমিশ্রণ, যা রাঙিয়ে তুলেছে পুরো আকাশকে, দিয়েছে এক নতুন রূপ। সেই মুক্ত আকাশে পাখিরা তাদের বড় পালকওয়ালা ডানা ঝাপটে উড়ে যাচ্ছে। তাদের মিষ্টি সুরে কিচিরমিচির ডাক কানে এসে লাগছে। চারিদিকে খোলা হাওয়া বয়ে যাচ্ছে, যা গায়ে লেগে তরতাজা করে দিচ্ছে। ছাদে হরেক রকমের ফুলের তীব্র সুগন্ধি ছড়িয়ে সবদিক কেমন মৌ মৌ করছে। আর এই ইসবের মাঝে ছাদে মাঝখান বরাবর খোলা জায়গায় বসে আছে দুই প্রেম পায়রা আব্রাহাম আইরাত। ছাদের রেলিং এর ওপর 2 কাপ গরম ধোয়া ওঠানো লাল চা রাখা আছে। একটা লম্বা গোল জামা পরে দুহাত হাঁটুর ওপর রেখে বসে আছে আইরাত। তার সামনেই গিটারে এতক্ষণ সুর তুলছিল আব্রাহাম। আইরাতের দুপাশে চুপটি মেরে গুটিয়ে শুয়ে আছে টাফি আর সফটি। আইরাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আব্রাহাম খানিক হেসে বলে ওঠে, আব্রাহাম, কি হয়েছে? আইরাত, কিছু না। আব্রাহাম, এভাবে তাকিয়ে কি দেখো? আইরাত, বারে, আমার জামাই আর আমি দেখব না। আব্রাহাম, হুম। আব্রাহাম আইরাতের হাত ধরে টেনে নিয়ে তার কোলে বসিয়ে দেয়। কোন কথা না বলেই সে আইরাতের ঘাড়ের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কানের নিচে নিজের নাক ঘষতে লাগে। আইরাত, ওই চৌধুরী। আব্রাহাম, হুমম। আইরাত, চলুন না বাইরে ঘুরতে যাই। আব্রাহাম, আচ্ছা কোথায় যাবে বলো? আইরাত, আপনার যেখানে ইচ্ছে। আব্রাহাম, ক্লাব? আইরাত, একদম না। আমার একটা শান্ত সুন্দর পরিবেশ চাই। আব্রাহাম, ওকে তো রেডি হয়ে থেকো সন্ধ্যায়। আইরাত, আচ্ছা। আর আমি কিন্তু টাফি আর সফটিকেও নিয়ে যাব নিজের সাথে করে। আব্রাহাম, আচ্ছা। ছাদের ওপরেই বসে থেকে বেশ সময় পার করে দেয় তারা। অতঃপর নিচে রুমে এসে পড়ে। আইরাত এখন ভালোই হাঁটতে পারে, শুধু মাঝে মাঝে একটু মাথা ঘোরা, এছাড়া সে একদম সুস্থ। টাফি আর সফটির মাঝে একটা বল দিয়ে রেখেছে, তা নিয়েই তারা খেলছে। আর আইরাত রুমের টুকটাক কাজ করছে। আব্রাহাম গিয়েছে ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ আইরাতের মাথায় একটা শয়তানি বুদ্ধি এসে টুক করে বাড়ি খায়। পেতনির মতো একটা হাসি দিয়ে গুটি গুটি পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ওপরে তাকিয়ে দেখে ভেন্টিলেটরটা বেশ অনেকটাই উঁচু আইরাতের থেকে। তাই আইরাত একটা উঁচু টুলের মতো নিয়ে আসে। তারপর খুব সাবধানে তার ওপর দাঁড়িয়ে পড়ে ভেন্টিলেটর দিয়ে ওয়াশরুমের ভেতরে উকি দেয়। দেখে আব্রাহাম খালি গায়ে পানির নিচে দাঁড়িয়ে আছে, দেওয়ালে এক হাত রেখে। পানিগুলো তার গা বেয়ে বেয়ে পড়ছে। আইরাত এক টেডি স্মাইল দেয় তাকে দেখে। টাফি আইরাতের দিকে তাকিয়ে দেখে আইরাত টুলের ওপর দাঁড়িয়ে ভেন্টিলেটর দিকে উকিঝুঁকি দিচ্ছে, তাই সে আস্তে করে ঘেউ ঘেউ করে ওঠে। আইরাত চট জলদি মাথা ঘুরিয়ে মুখের কাছে তার এক আঙুল এনে হুসশস করে যেন সে না চিল্লায়। আইরাত আবার আব্রাহামের দিকে তাকায়। দেখে আব্রাহাম নেই, শাওয়ারও বন্ধ, কপাল কুঁচকে এদিক ওদিক তাকাচ্ছে। তখন দেখে আব্রাহাম মাথায় একগাদা শ্যাম্পু লাগাতে লাগাতে অন্য পাশ থেকে এদিকে আসছে। সে তার মতো করেই আছে, কিন্তু এদিকে তো আইরাত ভেন্টিলেটরে ঝুলে ঝুলে তাকে দেখছে। এভাবে হঠাৎ থাকতে থাকতেই আইরাতের নাকে কেমন যেন সুরসুরি লাগতে আরম্ভ করে। সে আর আটকিয়ে রাখতে না পেরে দেয় এক জোরে হিচ্ছু। আব্রাহাম নিজের আশেপাশে দেখতে লাগে, কিন্তু কেউ নেই। ভাগ্য ভালো আইরাত জলদি করে নিচে ঝুঁকে পড়েছিল। সে টুলের ওপর থেকে নেমে পড়ে। এবার তার নজর যায় ওয়াশরুমের সুইচের দিকে। সোজা সেখানে গিয়ে লাগাতার সুইচে চাপ দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে, যেন কলিং বেল পেয়েছে। আইরাত তো মজাতেই আছে, কিন্তু ওদিকে আব্রাহাম সেন্টি মার্কা মুখ বানিয়ে দিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। ভেতরের লাইটগুলো বারবার অফ অন হচ্ছে। এই আকাম গুলা যে আইরাত ছাড়া আর কেউ করছে না তা আব্রাহাম জানে।
কিছুক্ষণ পর সে টাওয়াল প্যাচিয়ে রুমে এসে পড়ে। এসেই দেখে রুম ফাঁকা। বিছানার ওপর টাফি আর সফটি তারা চুপ করে বসে আছে। আব্রাহাম আইরাতকে খুঁজতে লাগে। যখন পায় না খুঁজে তখন দাঁড়িয়ে পড়ে। কিন্তু এদিকে আইরাত তো আব্রাহামের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। এটা টের পেতেই আব্রাহাম কিছুটা গম্ভীর ভাবে বলে, আব্রাহাম, আইরাত কি হচ্ছে এগুলো? আইরাত মাত্রই প্রস্তুতি নিচ্ছিল যে সে আব্রাহামকে চমকে দিবে পেছনে থেকে, কিন্তু তা আর হলো কোথায়। তার আগেই আব্রাহাম সব বুঝে ফেলে। আইরাতের মুখটা কেমন চুপসে আসে। তাকে ধরে সামনে এনে জিজ্ঞেস করে, আব্রাহাম, কি হচ্ছে এগুলো? রেডি না হতে বললাম। আইরাত, না, আমি ভাবলাম যে আপনি ড্রেস পছন্দ করে দিবেন তাই আর কি। আব্রাহাম, আচ্ছা দিচ্ছি। আব্রাহাম কাবার্ডে গিয়ে নুড কালারের একটা লং হুডি ওয়ালা জ্যাকেট আর একটা প্যান্ট বের করে দেয় আইরাতকে। কেননা এখন এখানে প্রচুর শীত পড়ে গেছে। শীতকাল এখনো ঠিকভাবে এসেই সারেনি, তাই এখানে হাড় কাঁপানো শীত। আর রাতের বেলা তো সোজা কথা ছোট ছোট তুষার পড়ে। তাই বাইরে গেলে ফুল প্যাকেট হয়ে তারপর যেতে হবে। দিনে শীত কম থাকলেও সন্ধে থেকে শুরু করে সারারাত তীব্র শীত। আব্রাহাম, বেবিগার্লও পরে নাও। আইরাত নিজে গিয়ে আব্রাহামের জন্য একটা লাইট অলিভ কালারের জ্যাকেট আর ফর্মাল গেটআপের শার্ট প্যান্ট বের করে দেয়। আব্রাহাম, হুমম। আইরাত, আচ্ছা জামাইজান শুনুন না। আব্রাহাম, বলো। আইরাত, চলুন আমরা ট্রুথ এবং ডেয়ার খেলি। আব্রাহাম, অলরাইট। আইরাত, তো বলুন কি নিবেন? আব্রাহাম, অবশ্যই ডেয়ার। আইরাত, ভেবে বলছেন তো? আব্রাহাম, হ্যাঁ। আইরাত, ওকে, তো আপনি এখন এভাবে অর্থাৎ টাওয়াল প্যাচিয়ে সোজা বাইরে যাবেন ঠান্ডার মাঝেই? আব্রাহাম, হোয়াট? নো ওয়ে আইরাত, নো ওয়ে। আইরাত, না না, এখন তো তা বললে চলবে না, আপনি ডেয়ার নিয়েছেন। আব্রাহাম, এটা চিটিং কিন্তু। আব্রাহাম, আর ইউ চ্যালেঞ্জিং মি? আইরাত আবার জিগায়। আব্রাহাম, আচ্ছা যাচ্ছি, তবে মেয়েদের লাইন লেগে গেলে পরে আবার আমাকে কিছু বলো না যেন। আইরাত, এখানে মেয়ে আসলো কোথা থেকে? আব্রাহাম, মেয়ে আসেনি, তবে আসবে তো। যেই যাবে তার সাথেই ফ্লার্ট করব। বা যাকেই ভালো লাগবে তাকে দেখি বিয়ে করা যায় কিনা। ছেলেদের তো চার চারটে বিয়ে করা জায়েজ, তাই না? আব্রাহামের কথা শুনে আইরাত তো পুরোহা। এই ছেলে বলে কি? ছাদ করে চটে গেল আইরাত। আইরাত, এই ডেয়ারের গোষ্ঠীর তুষ্টি। লাগবো না আমার ডেয়ারের। এহহ শখ কত! বিয়ে নাকি করব? আহারে কি আয়েস রে! এদিকে আসেন তো দেখি আপনার চাঁদবদনী মুখটা একটু দেখি আমি। আব্রাহাম, না, ডেয়ার যখন নিয়েছি তখন তো না পূরণ করে আমি আর পারছি না। দেখি যাই আমি। আইরাত, এই না না, দরকার নেই আমার ডেয়ারের। দরকার নেই। আপনি এখানেই থাকুন। আব্রাহাম বাইরে চলে যেতে ধরলে আইরাত তার হাত টেনে ধরে থামিয়ে দেয়। আব্রাহাম জানতো যে আইরাত এমন কিছুই করবে, তাই সে ইচ্ছে করেই বানিয়ে বানিয়ে এই সব বলেছে। আইরাত, চেঞ্জ করেন আপনি, আমি গেলাম ফ্রেশ হতে। এহহ আসছে রে বিয়ে করতে। আইরাত হাজারো বকাঝোকা করতে করতে ওয়াশরুমের ভেতরে চলে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আরেক দিকে আব্রাহাম হেসে হেসে শেষ। বিছানা থেকে কুকুর ছানা দুটোকে নিজের কোলে তুলে নেয়। কিছুক্ষণ পর আইরাতের বের করে দেওয়া কাপড়গুলো পরে নেয়। নেভি ব্লু কালারের শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বডিতে পারফিউম দিয়ে যাচ্ছে। তখনই ওয়াশরুমের ভেতর থেকে আইরাতের কিছুটা গুনগুন করে গানের শব্দ আসে। আইরাতের মতো আব্রাহামেরও মাথায় শয়তানি বুদ্ধি আসে। সে গিয়ে সোজা আইরাতের ওয়াশরুমের লাইট অফ করে দেয়। আর ভেতরে তো আইরাতের জান বের হয়ে যায় যায় দশা। আলো না পেয়ে ভেতরে এক প্রকার লাফালাফি শুরু করে দিয়েছে সে। আইরাত, আব্রাহাম, আমি জানি যে এটা আপনারই কাজ। লাইট দিন। আব্রাহাম ওয়াশরুমের বাইরে পাশের এক দেওয়ালে দুহাত ভাঁজ করে হেলান দিয়ে দাঁড়ায়। আব্রাহাম, হুমম, আমার সাথেও তো ঠিক এগুলোই করেছিলে তাই না? আইরাত, আচ্ছা আচ্ছা, সরি, আর করব না। এবার প্লিজ লাইট অন করুন। আব্রাহাম, পারবো না। এই বলেই আব্রাহাম হাতে একটা টাওয়াল ঘোরাতে ঘোরাতে আর সিটি বাজিয়ে চলে গেল। কয়েক মিনিট হয়ে যায় তবুও আলো নেই। আইরাত বুঝল যে আব্রাহাম তার সাথে এইসব তোত্তারামি করছে।
আর থাকতে না পেরে আইরাত গায়ে একটা টাওয়াল প্যাঁচিয়ে বাইরে বের হয়ে এসে পড়ে। বাইরে এসে উকি ঝুঁকি দিতে দিতে ধীর পায়ে এগিয়ে যায়। তখনই আব্রাহাম তার পেছনে থেকে এসে আইরাতকে একটানে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আইরাত দ্রুত চলে যেতে ধরলে আব্রাহাম আবার তার হাতে থাকা টাওয়াল দিয়ে আইরাতের কোমরে ধরে নিজের দিকে টেনে আনে। আইরাত লুটিয়ে পড়ে আব্রাহামের বুকে। আব্রাহাম, কোথায় যাও? আইরাত, আপনি লাইট অফ করে দিয়েছেন কেন? আব্রাহাম, আচ্ছা জি, আমি লাইট অফ করে দিয়েছি তাই এমন করছো। আর তুমি কি করেছো? হ্যাঁ, তুমি যে ভেন্টিলেটরে ঝুলে ঝুলে আমার গোছল দেখছিলে আর লাইট আপ ডাউন করছিলে তখন। লুচ্ছি মাইয়া একখান। আইরাত, আব্রাহাম, বলো বলো। আইরাত, যেতে দিন না। আইরাতের কথা কানে না তুলে আব্রাহাম এক হাত দিয়ে আইরাতের কোমরে চেপে ধরে আরেক হাত দিয়ে তার টাওয়ালের বাঁধনটা আলগা করে দেয়। বুকের ওপরে কাপড় হালকা হতেই আইরাত খপ করে এক হাত দিয়ে তা ধরে আব্রাহামের দিকে চোখ গরম করে তাকায়। আব্রাহাম আইরাতকে ঘুরিয়ে নিজের পিঠের সাথে লাগিয়ে দেয়। আইরাতের ঘাড়ের চুলগুলো সরিয়ে উন্মুক্ত কাঁধে নিজের নাক ঘষতে লাগে। কেমন যেন থেকে থেকে শিউরে উঠছে আইরাত। আব্রাহামের সব খোঁচা খোঁচা দাড়িগুলো আইরাতের গলাতে লাগলে হেসে দেয়। আইরাত, আমার না কাতুকুতু লাগে। আব্রাহাম এবার আইরাতকে বিছানাতে হালকা করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যতক্ষণে আইরাত উঠে যেত ততক্ষণে আব্রাহাম এসে আইরাতের দুহাত বিছানার সাথে চেপে ধরে। আইরাত ছটফট করতে লাগলে আব্রাহাম ইচ্ছে করেই তার গলায় ঘাড়ে নিজের নাক ঠোঁট দিয়ে সুরসুরি কাটতে লাগে। আইরাতের তো হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আইরাত, আব্রাহাম প্লিজ ছাড়ুন, আমার হাসতে হাসতে দম আটকে গেল। আব্রাহাম আইরাতের ঠোঁটে চুমু একে দিয়ে উঠে পড়ে আইরাতকেও টেনে তুলে বসিয়ে দেয়। তারপর আইরাতের আর কিছু করতে হয় না, আব্রাহাম নিজেই তাকে রেডি করিয়ে দেয়। আইরাতের সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ে নিজের হাঁটুর ওপর আইরাতের এক পা রেখে তাকে মোজা পরিয়ে দেয়। তারপর জুতোর ফিতা বেঁধে দেয়, কারণ আইরাত জুতার ফিতা লাগাতে পারে না। অবশেষে আইরাতকে নিয়ে বাইরে বের হয়ে পড়ে। কি যে একটা অবস্থা! বাড়ির গেটের ওপরে তুষার জমেছে বেশ কিছু। আব্রাহাম হাতের ঘড়ি ঠিক করতে করতে একজন গার্ডকে ডাক দিয়ে এগুলো সব ঝেড়ে ফেলতে বলে। জানালা, করিডোর সবকিছু থেকেই তুষারগুলো ফেলে দিতে বলে। বাইরে ঠান্ডা অনেক তাই সে আইরাতের মাথার ওপর হুডিটা তুলে দেয়। আইরাতকে এখন ছোটখাটো গোলুমোলু একটা পান্ডা লাগছে। আব্রাহাম আইরাতের দুগাল তার হাত দিয়ে চেপে ধরে তার পুচ্ছু ঠোঁটগুলোতে চুমু বসিয়ে দেয়। গাড়িতে বসে পড়ে কিছুক্ষণ পর একটা রেস্তোরাঁর সামনে গাড়ি থামে। দেখে অনেক শান্ত পরিবেশের মনে হচ্ছে। আব্রাহামের যেতেই রেস্তোরাঁর ওনার বিনয়ের সাথে দরজা খুলে দেয়। একটা টেবিলে গিয়ে তারা দুজন বসে পড়ে। ব্যাকগ্রাউন্ডে একটা সফট মিউজিক দিয়ে রেখেছে। আব্রাহাম নিজের জ্যাকেটের কলার এক হাত দিয়ে ঠিক করতে করতে বলে ওঠে, আব্রাহাম, পছন্দ হয়েছে? আইরাত, হ্যাঁ। আব্রাহাম আইরাত খুব সিম্পল কিছু খাবার অর্ডার দেয়। ওয়েটার এসে সেগুলো দিয়ে যায়। আব্রাহাম খাচ্ছে কম, আইরাতকে দেখছে বেশি। তাকে কি পরিমাণ যে কিউট লাগছে। খেতে খেতে একটু খাবার আইরাতের ঠোঁটের কাছে লেগে পড়ে। আব্রাহাম, বেবি গার্ল ওয়েট। আইরাত তো মুখে খাবার নিয়ে দুগাল ফুলিয়ে বসেছিল। আব্রাহাম একটা টিস্যু নিয়ে তার মুখটা ক্লিন করে দেয়। এভাবেই বেশ সময় পর তাদের খাওয়া শেষ হয়। এখনো আব্রাহামকে চুপ করে বসে থাকতে দেখে আইরাত বলে, আইরাত, সারা রাত কি এখানেই থাকার ইচ্ছে নাকি? আব্রাহাম, একদম না। আইরাত, তাহলে? আরে বিলটা দিন জলদি। আব্রাহাম, দিব না। আইরাত, কি? আব্রাহাম, আমরা ট্রুথ এন্ড ডেয়ার খেলছি রাইট? আইরাত, হ্যাঁ। আব্রাহাম, তখন আমি নিয়েছিলাম কিন্তু এখন তোমার পালা। আইরাত, হ্যাঁ। আব্রাহাম, কি নিবে? আইরাত, ডেয়ার। আব্রাহাম, সিরিয়াসলি? আইরাত, হ্যাঁ। আব্রাহাম, সো আই ডেয়ার ইউ যে এখন তুমি হোটেলের কোন বিল না দিয়েই এখান থেকে দৌড়ে পালাবে। আইরাত, কি? আব্রাহাম, না প্লিজ না, এটা না প্লিজ। মান সম্মান সব জলে যাবে। আব্রাহাম, মান সম্মান আছে? আইরাত, কি বলেন এইসব ঘোড়ার আন্ডা? আমি পারবো না এইটা। আব্রাহাম, গেম বেবি। আইরাত, এইটা আবার কেমন? ধুর। আব্রাহাম, বলে লাভ নেই, ইউ হ্যাভ টু ডু দিস।
আইরাত আর কোন উপায় পায় না, বুঝে যে এটা করতেই হবে তাকে। আব্রাহাম হালকা করে উঠে বসে। আব্রাহাম, আর ইউ রেডি? আইরাত, কেমন যেন লাগছে, এভাবে টাকা না দিয়ে পালাবো আমি? আবার এটা নাকি দেয়ার? আব্রাহাম, করতেই হবে, লাভ নেই, পালাও। আইরাত, ওকে ওকে। আব্রাহাম, হুমম। আইরাত, ওকে। সো 1, 2 এবং 3। আইরাতের 3 বলার সাথে সাথেই আব্রাহাম আর সে সব ভেঙেচুরে ইদ্দে দৌড়। সব দিক ভুলে তারপর দৌড় দিয়েছে। সবাই তাদের দিকে হা করে তাকিয়ে আছে। কেউ আর কি বলবে বুঝতেই পারছে না যে এরা এভাবে দৌড়িয়ে যাচ্ছে কোথায়। যদিও তাদের দেখে ম্যানেজার এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে আব্রাহাম আইরাত হোটেলের বাইরে চলে গিয়েছে। এক মনে দৌড়িয়েই যাচ্ছে। অবশেষে বেশ অনেকটুকু পথ ছুটে এসে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম হাসছে আর কিছুটা হাঁপাচ্ছে, আর আইরাত তো নিজের হাঁটুতে দুহাত রেখে ঝুঁকে গিয়ে তারপর হাঁপাচ্ছে। কোমরে এক হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। এই শীতেও কিছুটা ঘেমে গিয়েছে। আব্রাহাম আইরাতের থেকে কয়েক কদম এগিয়েছিল। সে ঘুরে আইরাতের দিকে ফিরে আসে। তারা দুজন একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ ফিক করে একসাথেই হেসে দেয়। দুজনেরই হাসতে হাসতে অবস্থা কাহিল। তারা কেউই ভাবেনি যে এমন কিছু একটা হবে, অর্থাৎ হুট করেই এইটা মাথায় এসেছে। যাই হোক, সেই মজা লেগেছে। লাইফে সবকিছুরই টেস্ট নেওয়া ভালো। আইরাত, এইটা কোন কাজ না বুঝলেন? এইটা কিছু হলো? ধুর, মানুষগুলো কি ভাববে? আব্রাহাম, কি ভাববে? আইরাত, ভাববে যে এত বড় একজন মাফিয়া হয়ে একটা রেস্তোরাঁয় খেতে এসে নিজের বউকে নিয়ে এভাবে পালালো। আব্রাহাম, আরে তুমি সবসময় সবকিছুর মাঝে আমার প্রফেশনকে কেন টানো? তাই কি হয়েছে, আমি কি আর 5-10টা মানুষের মতো লাইফ এনজয় করতে পারবো না নাকি? আইরাত, না, বাকি রাখেন তা করার। আর তা তো বলিনি, কিন্তু এভাবে কেউ করে? ইজ্জতের ফালুদা। আব্রাহাম, ফালুদা, কাবাব, কাচ্ছি কিছুই হয়নি। এবার চলো। আইরাত, কোথায়? আব্রাহাম, যে। আইরাত, আহা, এবার বলবেন না যে যেদিকে দুচোখ যায় প্লিজ। আব্রাহাম, হাহা হা হা হা, সেই রেস্তোরাঁয় যাব আর বিল প্লাস এক্সট্রা টাকা দিয়ে চলে আসবো, চলো। আইরাত, হ্যাঁ তাই ভালো হবে, চলুন জলদি। আর হ্যাঁ, আমি কিন্তু ডেয়ার কমপ্লিট করেছি। আব্রাহাম, গুড গার্ল। আব্রাহাম আইরাত গাড়িতে উঠে সেই রেস্তোরাঁয় যেতে লাগে। আর হ্যাঁ, তারা ছুটে এসে পার্কিং প্লেসেই দাঁড়িয়েছিল। রেস্তোরাঁয় গিয়ে আব্রাহাম ম্যানেজার আর ওনারের সাথে সব ক্লিয়ার করে বলে। তারাও শুনে বেশ অবাক হয়, সাথে হেসেও দেয়। আইরাতের এখন আরো বেশি হাসি পাচ্ছে। বাইরে আগে থেকে তুষারপাত দ্বিগুণ হারে পড়ছে। এত রাতে বাইরে থাকাটা ঠিক হবে না, তাই দ্রুত গাড়ি চালিয়ে যেতে লাগে। ও হ্যাঁ, গাড়ির পেছনে টাফি আর সফটি কিন্তু আছেই। তাদেরও বড় বড় শীতের জামা পরিয়ে দেওয়া হয়েছে। এক একটাকে পুরো কিউটের ডিব্বা লাগছে। গাড়িতে আব্রাহাম ড্রাইভ করছে এক হাতে, আরেক হাত দিয়ে আইরাতকে জড়িয়ে ধরে রেখেছে। আইরাত নিজের মাথা আব্রাহামের কাঁধে রেখে দিয়েছে। আইরাত, জামাই যান। আব্রাহাম, বলো বেবি গার্ল। আইরাত, একটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কথা আছে, অনেক বেশি। আব্রাহাম, হ্যাঁ বলো। আইরাত, আমি না আপনাকে ভালোবাসি। সেই খবর কি রাখেন? আব্রাহাম, হ্যাঁ আমি রাখবো না তো আর কে রাখবে? আইরাত, লাভ ইউ। আব্রাহাম মুচকি হেসে আইরাতের মাথায় চুমু দিয়ে দেয়। আব্রাহাম, আমি কারণে অকারণে বিনা কারণে তোমাকেই ভালোবাসি। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।